আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন গতকাল রাতেও ইউটিউবে পোস্ট করেছি আর্জেন্টিনার সামনে যে দুটো ম্যাচ রয়েছে সেপ্টেম্বরে চিলির বিপক্ষে এবং কলম্বিয়ার বিপক্ষে, এই দুটো ম্যাচকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করে ফেলেছেন লিওনেল স্কালোনি। সেখানে বড় রকমের কয়েকটা চমক থাকছে। একেবারে স্ট্রেট ফরওয়ার্ড মূল টপিকটাতে চলে আসি। প্রথমত লিওনেল মেসির সিচুয়েশনটা একটু অ্যাড্রেস করে নিই। লিওনেল মেসি এই দুটো ম্যাচের জন্য একেবারে প্রস্তুত হচ্ছেন, এই দুটো ম্যাচ খেলবেন এমন টাইপের একটা আশা দেখাচ্ছিলেন এবং এই ম্যাচ দুটোকে কেন্দ্র করে লিওনেল মেসির কামব্যাক প্ল্যানটা ছিল। এটা গত সপ্তাহে কিন্তু নিউজে বারবার করে এসেছে। তবে এটা একেবারে স্পষ্ট, লিও মেসি তার এখনও সেই অ্যাঙ্কেলের ইনজুরি থেকে খুব একটা বেশি ভালোভাবে রিকভার এখন পর্যন্ত করতে পারেনি এবং ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে লিও মেসি পরবর্তী দুটো ম্যাচ খেলছেন না। ব্যাপারটা একেবারে স্পষ্ট। এর পেছনে ব্যাকগ্রাউন্ড আর কোনো স্টোরি নেই। লিও মেসি ফিট হলে আরও একবার জাতীয় দলে ফিরবেন, আরও অপেক্ষা করতে হচ্ছে। ব্যাপারটা এমনটা স্ট্রেট ফরওয়ার্ড। তবে যে জিনিসটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড নয় সেটা হচ্ছে পাউলো দিবালা কেন স্কোয়াডে নেই। বিশেষ করে স্কালোনি যখন কোপা আমেরিকার আগে পরে বেশ কয়েকবার পাউলো দিবালাকে দলে রাখতে না পারার আক্ষেপের কথা বলছিলেন। এখন এখানে জনপ্রিয় যে মতবাদ, সে মতবাদে আমি একটু পরে আসছি। আপনারা যে সকল কথাবার্তা শুনতে যাচ্ছেন জানি, তবে তার আগে মুদ্রর ওপিঠের একটা কথাবার্তাও কিন্তু বলিনি, সেই জিনিসটাও জানা দরকার। সেটা হচ্ছে টিওএসসি স্পোর্টস তাদের নিজস্ব রিপোর্টে এই জিনিসটা ব্যাখ্যা করেছে। আমি টিএনটি স্পোর্টস থেকে শুরু করে আরও একাধিক আর্জেন্টাইন প্ল্যাটফর্মে দেখেছি। সেটা হচ্ছে দুজন আর্জেন্টাইন প্লেয়ার এখন কিন্তু ট্রান্সফার মুভমেন্টের খুবই কাছাকাছি আছেন এবং এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো একটা ট্রান্সফার মুভের আগে একজন প্লেয়ারকে সময় দিতে হয়, তার মেডিকেল চেক আপ করানো লাগে, ওভারঅল তার ডিল সাইন করা লাগে। এবং আমরা যে সেপ্টেম্বরে 5-6 তারিখের ম্যাচের কথা বলছি, সেই ম্যাচটা কিন্তু 5-6 তারিখ অনুযায়ী বিশ্বের নানা প্রান্তে অনুষ্ঠিত হলেও অন্তত তার সপ্তাহখানেক আগে ক্যাম্পেইনটা শুরু হবে এবং মোটা দাগে বলা যায় যে অগাস্টের লাস্ট উইক থেকে প্লেয়ারদের ব্যস্ত থাকতে হবে এবং এই দুজন প্লেয়ার ওই সময়টাতে ক্লাবের এই ইস্যুটা সলভ করে জাতীয় দলে আসতে পারবেন কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল এবং সে প্রশ্ন যেহেতু আছে, এস কারণে এই দুজন প্লেয়ারকে নিয়ে নাকি আর কোনো ডাউট রাখতে চাননি, তাদেরকে সময় দিতে চেয়েছেন। একজন প্লেয়ার হচ্ছেন মার্কোস অ্যাকুনিয়া, যিনি কিনা রিভার প্লেটে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত। আরেকজন প্লেয়ার হচ্ছেন পাউলো দিবালা, যিনিও কিনা মোটামুটি নিশ্চিত আমি যে মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি সৌদি প্রো লিগের ক্লাব আল কাদিসাতে যাচ্ছেন। যেহেতু ট্রান্সফার মুভগুলো এখনও কমপ্লিট হয়নি, মাঝখানে সময়ের ব্যাপার, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। ইমোশনটা বাদ দিয়ে এই কথাটা অনেকেরই বুঝতে হবে, এটা একটা কারণ হতে পারে। এখন আমি জনপ্রিয় সে মতবাদে চলে আসে। ধরুন এটা একটা কারণ হচ্ছে যেটা টিওএসসি স্পোর্টস একটু হলেও ইঙ্গিত করেছে। তারপরও আমার কাছে মনে হয় যেহেতু লিওনেল মেসি নেই, স্কালোনি একটু অপেক্ষা করে হলেও পাউলো দিবালাকে এই স্কোয়াডে রাখাটা উচিত ছিল। আমি মনে প্রাণে বিশ্বাস করি পাউলো দিবালার এখনও জাতীয় দলে অন্তত 2 থেকে 3 বছর সার্ভিস দেওয়ার একটা অপরচুনিটি অন্তত তৈরি হওয়ার কথা। পাউলো দিবালাকে এই স্কোয়াডে না দেখতে পেরে আমি আপনাদের মতো হতাশ এবং ভবিষ্যতে আমি কারণটা অনেক বেশি করে খুঁজবো কেন পাওলো দিবালাকে কেন্দ্র করে স্কালোনি খুব একটা বেশি পজিটিভ ডিসিশন নিচ্ছেন না। এখানে দিবালার উপর কোনো একটা কারণে স্কালোনি মনক্ষুণ্ণ কোনো একটা সিচুয়েশনে আসলে পড়ে গিয়েছেন কিনা। তবে আপাতত বেনিফিট অফ ডাউট স্কালোনিকে দিচ্ছি। ওই যে বললাম স্ট্রং একটা কারণ আর্জেন্টাইন মিডিয়াতে ডিসকাস করা হয়েছে। সামনে যখন আরও ইনফরমেশন আসবে সেটা নিয়ে আরও আলোচনা করব। এরপর বাকি সিলেকশনগুলোর ক্ষেত্রে চলে যায়। বেশ কয়েকটা জায়গা থেকে অবশ্যই ভালো লাগার অনেকগুলো পয়েন্ট আছে, যেমন অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন এই দলটা থেকে ফ্রাঙ্কো আরমানি বাদ পড়েছেন। সেখানে জেরোনিমো রুলির পাশাপাশি হুয়ান মুসো এবং আরও একবার ওয়াল্টার বেনিতেসকে দেখা যাচ্ছে। ডিফেন্সে লিওনার্দো বালের্দি, যাকে অনেকদিন ধরে দেখার অপেক্ষা ছিল, তিনি কিন্তু সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি লেফট ব্যাক পজিশনে ভ্যালেন্তিন বার্কো, মার্কোস অ্যাকুনিয়ার ওই জায়গাটাতে আসছেন। বাকি প্লেয়াররা মোটামুটি রেগুলার স্টার্টার, আপনারা একটু লিস্টটা দেখলে সেখানে বুঝতে পারবেন। মিডফিল্ডে ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে এজিকুয়েল প্যালাসিওস নেই, তবে আরেক এজিকুয়েল ফার্নান্দেস কিংবা একুই ফার্নান্দেস খুব ভালোভাবে আছেন। এটাও একটা রিফ্রেশিং ব্যাপার। একুই ফার্নান্দেসকে আমরা খুব বেশি করে আর্জেন্টিনা জাতীয় দলের আশেপাশে দেখতে চাই। ফাইনাল থার্ডে মাতিয়াস সুলে জায়গা পাবেন। আনহেল ডি মারিয়ার ওই পজিশনটাতে তাকে চিন্তা করা হচ্ছে, এটা আগের ভিডিওগুলোতে বলেছি এবং এখানে অবশ্যই ডি মারিয়াকে আরও একবার স্মরণ করব। ডি মারিয়াকে স্কোয়াডে দেখতে না পারাটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, সত্যি অর্থে একটা কষ্টের অভিজ্ঞতা আমার জন্য। ফাইনাল থার্ডে মাতিয়াস সুলের পাশাপাশি ইয়াংস্টার প্লেয়াররা রয়েছেন এবং এখানে হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজের পাশাপাশি ভ্যালেন্তিন কাস্তায়ানোস কিংবা তাতি কাস্তায়ানোস আছেন, যিনি কিনা একটা সময় রিয়ালের বিপক্ষে 4টা গোল করে লাইমলাইটে এসেছিলেন। এর পাশাপাশি জুলিয়ানো সিমিওনে অলিম্পিকে ভালো ফুটবল খেলে এই প্লেয়ারটা আছেন এবং এখানে এসে আমি আগের একটা ভিডিও রেফারেন্সে চলে যেতে চাই।
মাঝখানের অংশটা একটু শুনে নিন, যেটা জুলিয়ানো সিমিওনের কথা বলেছিলাম। জুলিয়ানো সিমিওনের কথা বলতে হবে, হ্যাঁ জানি ফাইনালে সুবর্ণ একটা সুযোগ মিস করেছেন, তবে জুলিয়ানো সিমিওনের যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে তার পরিশ্রম করার অ্যাবিলিটি। অনেকটা নিকো গঞ্জালেস টাইপের একটা প্রোফাইল হওয়ার মতো কিছু না কিছু ঝলক তিনি কিন্তু দেখাতে পারছেন। যদিও ক্লাব ফুটবলে ভিন্ন পজিশনগুলোতে তিনি খেলেন, আরও বেশি অ্যাটাকিং পজিশনগুলোতে হয়তো বা তাকে ডিপ্লয় করা যেতে পারে, তবে তার ওয়ার্ক রেটের প্রশংসা করছি। তো এটা শোনার পরে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লিওনেল স্কালোনির সিলেকশনে আসলে ওই প্লেয়ারদেরকে অনেক বেশি করে গুরুত্ব দেবেন যাদের ওয়ার্ক রেটটা অনেক বেশি ভালো। তাই অলিম্পিকের সময় আমার কাছে মনে হচ্ছিল জুলিয়ানো সিমিওনি তার ওয়ার্ক রেটের জন্য অনেকটা নিকো গঞ্জালেস টাইপের একটা প্রোফাইল হতে পারবেন, যে কারণে গুরুত্ব পাবেন এখানে। তাই সিমিওনিকে দেখে আসলে খুব একটা বেশি অবাক হয়নি। লাস্ট বাট নট দ্য লিস্ট, থিয়াগো আলমাদাকে এই দলটাতে আশা করেছিলাম, তবে ক্লাব ফুটবলে মাত্র বোটাফোগোতে আসার পরে এবং এর আগে লাগাতারভাবে বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন, হয়তোবা একটা বিশ্রাম কিংবা আপাতত স্কালোনি তাকে চিন্তা করছেন না। তবে ভবিষ্যতে প্ল্যানে যে থিয়াগো আলমাদা আসবেন সেখানে নিয়ে খুব বেশি সংশয় এখন পর্যন্ত দেখছি না। কয়েকটা জায়গা নিয়ে, বিশেষ করে পাওলো দিবালার ওই ডিসিশনটাকে কেন্দ্র করে অবশ্যই বিতর্কের সুযোগ থাকবে, তবে সব মিলে ভালো একটা স্কোয়াড। সামনে চ্যালেঞ্জটাও কিন্তু বড়, কলম্বিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। আর দিবালা ইস্যুটা নিয়ে আরও বেশি যদি ইনফরমেশন পাই অবশ্যই জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।